নমস্কার, সাদা কথা কালো কথায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আজ আমাদের বিষয় জল বিপদ। বিপদের এখন নাম জল। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে জল ছাড়াতে, বিভিন্ন ব্যারাজ এবং বাঁধে জল ছাড়াতে বন্যা পরিস্থিতির আশঙ্কা। এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্লাবিত হয়েছে বহু এলাকা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্লাবনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং তুলে ধরব বিভিন্ন জেলার পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট নদী বিশেষজ্ঞ ডক্টর পার্থসারথী চক্রবর্তী। পার্থসারথী বাবু, আপনাকে স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলায়। প্রথমেই দেখে নেওয়া যাক, শনিবার থেকে টানা বৃষ্টির চোখ রাঙানো তো ছিলই, রবিবার রাতভর বৃষ্টিতে আরও জটিল পরিস্থিতি এবং 10টি জেলার বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন বীরভূমে ময়ূরাক্ষী নদীর জল বেড়ে জলমগ্ন গ্রামের পর গ্রাম, ঝাড়গ্রামে ফুঁসছে সুবর্ণরেখা, প্লাবিত দক্ষিণ 24 পরগনা। বিভিন্ন জেলার ছবি তুলে ধরা যাক। অজয়, ময়ূরাক্ষী, দামোদর টানা বৃষ্টিতে নদীগুলির জল বাড়ছে 10 জেলায়। নদীর জল ঢুকে গ্রামের পর গ্রামে তৈরি হয়েছে প্লাবন পরিস্থিতি। নৌকা করেই চলছে যাতায়াত। ময়ূরাক্ষী নদীতে জলস্তর বাড়ায় 12টি গ্রামের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। যান চলাচল বন্ধ আছে শিউড়ি কাটোয়া রাস্তাতেও। লাভপুরের লাঘাটা সেতু জলের তলায় চলে গিয়েছে। প্লাবিত থিবা, শীতলগ্রাম ও লাঙ্গলহাটা সহ কয়েকটি গ্রামও। কড়াই ও নৌকায় চেপে যাতায়াত চলছে ওই এলাকাগুলিতে। রাত্রের বেলায় কোনো রোগী হোক বা দিনের বেলায় কোনো মুমূর্ষু রোগী, পুরোটাই নির্ভরশীল এই নৌকার উপরে। গন্ধেশ্বরী ও তারকেশ্বর নদীর জল বিপদ সীমা ছুঁই ছুঁই। শালী নদীতে জল ঢুকলে সোনামুখী ও পাত্রসায়রে প্লাবনের আশঙ্কা রয়েছে। কাঠজুড়িডাঙ্গা, কবরডাঙ্গা, পলাশতলা সহ বিভিন্ন এলাকায় জল যন্ত্রণায় ভুগছেন মানুষ। 3 দিন ধরে একটানা বৃষ্টির ফলে ফুসছে বাঁকুড়া জেলার বিভিন্ন নদীগুলি। প্লাবিত বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা। টানা বর্ষণের জেরে কাটোয়ায় অজয় ভাগীরথীর জলস্তর বেড়ে প্রাথমিক বিপদসীমার কাছ দিয়ে বইছে। আসানসোল, বর্ধমান ও কালনার বেশ কিছু নিচু এলাকা জলবন্দী। জল বেড়েছে দামোদর নদেও। প্রবল বৃষ্টিতে কাঁসাই নদীর জল বেড়েছে। কাশীপুরের রঞ্জনডি জলাধারের পাড় ভেঙে রাস্তা নষ্ট হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি। বৃষ্টিতে কেশপুর চন্দ্রকোনা রুটে 7 নম্বর রাজ্য সড়কে জল জমে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্লাবিত 30,000 হেক্টরেরও বেশি কৃষিজমি। শিলাবতী নদীর জলস্তর বিপদসীমার উপরে বইছে। দাসপুরে নদীর বাঁধ ভেঙে ঘাটালের 12টি ওয়ার্ড জলমগ্ন। প্লাবিত ডেবরা, পিংলা, চন্দ্রকোনা, মনোহরপুর ও কামারবেড়িয়া। ফুঁসছে সুবর্ণরেখা, বাড়ছে ডুলুং ও ভৈরববাটি নদীর জলও। জল ঢুকে ঝাড়গ্রাম, জামবনি ও চিল্কি সড়ক বিচ্ছিন্ন। 24 নম্বর ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়কও। 3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এরপরে যদি আরো বৃষ্টি হয় তাহলে বিপদ সীমার উপর দিয়ে জল যাচ্ছিল, এরপরে গ্রামগুলিতেও ঢুকে যাবে জল। হলদিয়া, চিরঞ্জীবপুর, বালুঘাটা, দুর্গাচকে বিভিন্ন কারখানার সামনে জল জমে দুর্ভোগ বেড়েছে। সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি আছে। জল যন্ত্রণার এই যে ছবি, এটা কিন্তু শিল্প শহর হলদিয়া টাউনশিপ এলাকার। দ্বারকেশ্বরের জল বেড়ে প্লাবিত আরামবাগের বিস্তীর্ণ এলাকা। মনসাতলা থেকে 70 জনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোঘাট, খানাকুল, পুরসুরা ও আরামবাগে 6টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। গন্ধেশ্বরী নদীর জল হুগলিতে ঢুকে গ্রামগুলি জলমগ্ন। ভারী বৃষ্টিতে বাগনান হাসপাতালে জল ঢুকে যায়। সমস্যায় পড়েন রোগীরা। এনডি ব্লকে জল জমায় বিপর্যস্ত জনজীবন। আমতা, উদয়নারায়ণপুরে কৃষি জমিতে জল জমেছে। লাগাতার বৃষ্টিতে মৌসুমী দ্বীপ সম্পূর্ণ জলমগ্ন। সাগরে নদী বাঁধে ফাটল তৈরি হয়েছে। জলমগ্ন বকখালি, নামখানা, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা। কিছু এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। বিভিন্ন জেলার জল যন্ত্রণার ছবি আমরা তুলে ধরলাম। আমাদের সঙ্গে রয়েছেন নদী বিশেষজ্ঞ পার্থসারথী চক্রবর্তী। পার্থসারথী বাবু, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে এই জল বাড়ার ফলে আমরা প্রধানত দেখি দুটো সমস্যা। এক হচ্ছে পাড় ভাঙা, আরেকটা হচ্ছে বাঁধ ভাঙা, যার জেরে আমরা কিছুক্ষণ আগেই দেখালাম যে সাধারণ মানুষ, সেই অঞ্চলের মানুষ এখন ঘর ছাড়া। এই পাড় ভাঙা, এই যে জল বাড়ার ফলে পাড় ভাঙা,
এবং টানা বৃষ্টির জেরে জলপ্লাবিত হয়ে পাড় ভাঙা, এটার কি অন্য কোনো কারণ রয়েছে যেটা বৃষ্টি থাকলেও না থাকলেও, অর্থাৎ বৃষ্টি থেমে গেলেও পাড় ভাঙতে পারে? এই পাড় ভাঙা এবং বাঁধ ভাঙা দুটো ঘটনা আলাদা। বন্যার সঙ্গে পাড় ভাঙার কোনো সম্পর্ক নেই। পাড় ভাঙাটা বন্যার পরবর্তী সময় হতে পারে। তার প্রথম এবং সবথেকে ভালো দেখতে পাবেন মুর্শিদাবাদের গঙ্গাতে বা আমাদের ভাগীরথীতে কিছু জায়গাতে, যেখানে একটা ওই পাড়ের মধ্যে বালির জায়গা যেটা থাকে বা পদ্মার ভাঙন, হ্যাঁ, সেই পদ্মার ভাঙনে সেই বালির পোর্শনটাতে যখন জল কমে যায় নদীতে, মানে উপচিয়ে জল যাচ্ছে না বন্যার মতো, কিন্তু যেটা জলটা নেমে গেল যখন, তখন সেই বালিটাকে স্কুপ করে কেটে নেয়। কেটে নেওয়ার ফলে কী হয়, ওপরে ফাটল তৈরি হবে, ওপরের জিনিসটা ঝুলবে, সে ভেঙে পড়ে যাবে। সেই জন্য পাড় ভাঙাটা আলাদা, বন্যার সঙ্গে খুব একটা যুক্ত নয়, বন্যার সময় হয় না খুব একটা। সেটা আমাদের এই দ্বারকেশ্বর দেখাচ্ছিলেন, দ্বারকেশ্বরের ক্ষেত্রেও কিছু কিছু জায়গাতে আছে। আর বাঁধ ভাঙাটা হচ্ছে খাদানের বিষয়টা রয়েছে। বালি খাদান ঠিক না, আমি বলছি একদম মানে বাঁধে এই ধারের পাড়গুলোতেই যেখানে বালি আছে সেখানগুলোতে। এই পাড়গুলো ভঙ্গুর হয়ে যায় কখন, কোন সময়? এখন তলার থেকে যদি কোনো সময় মাটি কেটে কেউ নিয়ে নেয়, অনেক সময় নেওয়া হয়। তারপরে লিফট ইরিগেশনের ব্যাপার থাকে, বিভিন্ন ধরনের লোকাল হিউম্যান ইন্টারাকশান থাকে। সেই থেকেও সবথেকে বড় যেটা পাড় ভাঙার ব্যাপার, যেখানে বালির স্তর একটা থাকবে যেটা লেন্সের মতো হতে পারে, কিন্তু সেই বালিটা সরে গেলেই ওপরটা ভেঙে পড়বে, যেটা দ্বারকেশ্বরে বেশিরভাগ ক্ষেত্রে হয় নিচের দিকটায়, মানে ওই কোতলপুরের সাইডটায়। এই পাড় ভাঙা আপনি বলছেন যে বন্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু বন্যা এখনো ডিক্লেয়ার্ড নয়, যে প্লাবন হয়েছে সেই প্লাবনের সঙ্গে কি এর সম্পর্ক আছে? কারণ জল বাড়লেই তো এই বিপর্যয়টা দেখা দেয়। ঠিক, বন্যার প্লাবন যেটা কথাটা বলছেন, বন্যার পরবর্তীকালে পাড়টা ভাঙবে। আচ্ছা, বন্যার সঙ্গে সঙ্গে ভাঙে না। আর যেটা বন্যার সঙ্গে সঙ্গে ভাঙছে সেটা একটা আলাদা ব্যাপার। সেটা হচ্ছে যে ফোর্সে যে জলটা আসছে সেটা যেহেতু ভিজে মাটি, তাই জন্য ভেঙে যায়। এবার আসি বাঁধ ভাঙায়। বিভিন্ন জায়গায় এই সময় এই জল বাড়ার সঙ্গে সঙ্গে বাঁধ ভেঙে যায়। বিভিন্ন জায়গায় আমরা দেখাচ্ছি বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে গেছে। এই বিষয়টার সঙ্গে পাড় ভাঙার পার্থক্য যেটা বলছিলেন, সেই পার্থক্যটা কোথায়? বাঁধটা আপনি তৈরি করছেন, বাঁধটা কিন্তু রয়েছে। এখন বাঁধটা যেখানে তৈরি করছেন তার বেসমেন্টটা কীরকম বা কীরকম ধরনের জিনিস দিয়ে, মেটেরিয়াল কী ব্যবহার করা হচ্ছে, সেইটার উপর নির্ভর করে। তবে আমার যা অভিজ্ঞতা, এই ধরুন আপনারা দেখাচ্ছিলেন এই অজয়ের তো দুটো পাশেই বাঁধ দেওয়া আছে। তা অজয়ের কয়েকটি জায়গা যেন সবসময় ভালনারেবল। যেমন একটা মানে ওই সাতকাহানিয়া বলে একটা জায়গা আছে এই রাস্তার পরেই, তারপরে আরেকটা জায়গা আছে নিচের দিকে গুসকরার উপরটায়, যেখানে পুরনো স্পিল চ্যানেল যেগুলো ছিল তার উপরে যখন বাঁধটা তৈরি করা হয়েছে, ওই স্পিল চ্যানেলগুলো কিন্তু ভালনারেবল এরিয়া, সেখানের বাঁধগুলো আগে ভাঙবে, কারণ জল সিপেজ করবেই তলা দিয়ে। সেই জন্য স্পেশাল প্রোটেকশন নেয় ইঞ্জিনিয়াররা, তাতেও কিন্তু সব সময় এটাকে থামানো যাচ্ছে না। এইখানে আমি আসবো, এই বাঁধের বিষয়টাতে আসবো, কারণ এই বিষয়টি অনেক দিনের ধরে অভিযোগ এবং বিভিন্ন অভিযোগে জর্জরিত। এবং আজকে স্থানীয় বাসিন্দারা বা ওই এলাকার মানুষ যে সমস্ত বাঁধ ভেঙে জলমগ্ন হন যারা, তাদের অভিযোগ থাকে যে বাঁধের ক্ষেত্রে কোথাও একটা নদীকে বোধহয় আমরা চিনতে পারি না, সেই কারণেই বাঁধটাকে সেই সদিচ্ছা নিয়ে চিনতে পারি কিনা সেই বিষয়টি নিয়ে আসবো। তবে তার আগে বীরভূমের সাম্প্রতিক পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাসের কাছ থেকে। সুপ্রতিম, বীরভূমে এখন কি অবস্থা? কারণ বীরভূমই সব থেকে ক্ষতিগ্রস্ত এরকমটাই জানা যাচ্ছে, এখন কি অবস্থা? দেখো, এখন যে অবস্থা সেটা হচ্ছে বিকেল থেকে কিন্তু বীরভূমের বিভিন্ন জায়গায় নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাত চললেও সেই বৃষ্টিপাত কিন্তু বেশ ভারী। কিছুক্ষণ আগে সিন্ধুতে বেশ ভারী পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের জেরে কিন্তু জেলা প্রশাসন যেটা আশা করছে, বিভিন্ন যে নদীগুলো যেগুলো জলস্তর নামতে শুরু করেছিল, নতুন ভাবে কিন্তু জলস্তর বেড়ে উঠতে পারে। এবং বীরভূমের সিউড়ির যে তিলপাড়া জলাধার থেকে আজকে খুব অল্প পরিমাণে জল ছাড়া হলেও নতুন করে যদি বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু আবার ফের নতুন করে জলাধার থেকে বেশি পরিমাণে জল ধরা হবে। এর ফলে কিন্তু বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। অন্যদিকে ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জের যে জলাধার,
যেহেতু ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই কারণে বীরভূমে যদি কোনো কারণে বৃষ্টিপাত নাও হয়, যদি ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হয়, তাহলে যেহেতু মুক্তাক্ষী নদীর সঙ্গে ঝাড়খণ্ডের সিদ্ধেশ্বরী নদীর সংযোগ রয়েছে, সেই জল কিন্তু এসে পড়বে বীরভূমের শিপাড়া ব্যারাজে। অর্থাৎ জল তখন ছাড়লেও কিন্তু বৃষ্টিপাত না হলেও কিন্তু বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকছে। অন্যদিকে লাভপুরে যে অঞ্চলে খিদা অঞ্চলে বাঁধ ভেঙেছিল, সেই অঞ্চলে জলস্তর আজকে কিছুটা কমলো। যদি সন্ধ্যের পর থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, তাতে কিন্তু নতুন করে জলস্তর বাড়তে পারে এবং লাঘাটে ব্রিজ কিন্তু নতুন করে বিস্তৃত হয়ে সিউড়ি কাটোয়া রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাসের সঙ্গে। ইতিমধ্যেই বীরভূমে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির জেরে জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পার্থসারথীবাবু, এখানেই প্রশ্ন, খুব সংক্ষেপে জানার চেষ্টা করব যে নদী খাত বা নদী পথ আমরা কি চেনার ক্ষেত্রে কোথাও সদিচ্ছার অভাব রয়েছে, বা নদী চরিত্রকে সেভাবে আমরা চিনতে চাই না বা চিনতে পারি না, সেই কারণে এই সময় এই যে টানা বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়া এই বিষয়গুলি এখন সংকটের চেহারা নিচ্ছে? এখনকার দিনে এটা কি বলা ঠিক হবে আমরা নদীকে চিনতে পারি না? কারণ এখন আমাদের যে ধরনের প্রযুক্তি এসে গেছে, বিশেষ করে স্যাটেলাইট প্রযুক্তি, তাতে প্রত্যেকটা সময়ে 20 দিন 25 দিন অন্তর আমরা ছবি দেখতে পাই, নদীর চরিত্র দেখতে পাই। আর জলস্তর বাড়বে, বৃষ্টিপাত হলে জলস্তর বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আমার এখানে প্রোটেকশানটা কিভাবে দেব, কোন জায়গাটায় দেব, সেইটার প্ল্যানিংটা করার ব্যাপারে এদিকে আমাদের সেচ দপ্তর বা এরা যেভাবে করছেন সেইভাবে আরেকটু বেটার করা যেতে পারে, সবসময় বলবো। কিন্তু আমাদের হাতে প্রযুক্তি আছে। আপনি বলছেন প্রযুক্তির সাহায্যে এখন অনেকটাই আমরা এগিয়ে এবং নদীকে চেনা অনেকটাই সহজ হয়ে গেছে। আমরা আসবো এই আলোচনায় একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আরও একবার আপনাদের জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করছি রাজ্যে যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তার আশঙ্কা করা হচ্ছে সেই নিয়ে, এবং আমরা আপনাদের সামনে তুলে ধরছি সাম্প্রতিক পরিস্থিতি বিভিন্ন জেলার। পার্থসারথী চক্রবর্তী, বিশিষ্ট নদী বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে রয়েছেন। পার্থসারথীবাবু, আপনি বলছিলেন যে প্রযুক্তির সাহায্যে এখন অচেনা থাকে না কোনো নদী। এই প্রযুক্তিকে আমরা কিভাবে ব্যবহার করি বা করতে পারি আগামী দিনে? দেখুন, এই যে প্রযুক্তিটার কথা আমি বললাম, সেটা হচ্ছে স্যাটেলাইট রিমোট সেন্সিং, যেটা সেই রিমোট সেন্সিংয়ের প্লেটগুলো নিয়ে বা ছবিগুলো দেখে, উপগ্রহ থেকে পাওয়া যে ছবির থেকে, ইভেন একটু আগেই আপনারা দেখাচ্ছিলেন সিদ্ধেশ্বরী নদীর জল এতে ঢুকছে ময়ূরাক্ষীতে। এই ময়ূরাক্ষী ক্যাচমেন্ট যেটা পুরো, তার ডিটেলস ম্যাপিং করা আছে ফার্স্ট অর্ডার স্ট্রিম থেকে, মানে সব থেকে ছোটো নদীর থেকে। তা এখন সেই নদীর থেকে কত পরিমাণ জল নিচে নামবে একটা বৃষ্টি হলে, সেটা ইজিলি হিসেব করা যায়। এইগুলোও এখন চলছে, সব জায়গাতেই এগুলো আছে। এখন আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় কিভাবে ব্যবহার করব, সেটা তো আমাদের মানে সরকারি পদ্ধতির মধ্যে থাকবে। তবে এইগুলো করা যায়। এবং এখন আপনার কাছে আমি যেটা ইনফরমেশনটা দিতে পারি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এই 10টা জেলা যাতে বন্যা হয়, সেই 10টা জেলার সম্বন্ধে কিন্তু কোন কোন অঞ্চল প্লাবিত হবে, কোথায় কোথায় কোন কোন গ্রাম যে করতে পারে, তাদের কোথায় কি অবস্থান গ্রামের, সেই সংক্রান্ত সব কিছু ম্যাপ কিন্তু তৈরি করা আছে, যেটা সেচ দপ্তরও ব্যবহার করেন। কিন্তু এই পরিস্থিতি তো হঠাৎ করে, আজকে নিম্নচাপ হলো, তারপরে ভারী বর্ষণ হলো রাজ্য জুড়ে, এবং তারপরে বিভিন্ন জায়গায় জলস্তর বাড়তে শুরু করলো, এবং তারপরেই এরকম পরিস্থিতি। এই পরিস্থিতির আগের থেকে তো প্রেডিক্ট করা হচ্ছে আমাদের, যে আমরা সেইটাই সিমুলেশন করছি। ধরুন যে কতদূর পর্যন্ত আমার জলটা যেতে পারে এখানে এরম বৃষ্টি হলে, সেই জিনিসও করা হচ্ছে। যার ফলে আগের থেকে আপনি বর্ষা পরবর্তীকালে ছবি নিয়ে, স্যাটেলাইট ইমেজ নিয়ে এগুলো তৈরি করতে পারেন। করার পরে ফিল্ডের ডেটা নেওয়া হয়, তার থেকে করে ইভেন ব্লক পঞ্চায়েত স্তরের ডেটা তোলা হয়, সেইটাকে একসঙ্গে করে একটা ম্যাপ তৈরি করে সেইটার পর বলা হয় এই এই জায়গাতে প্লাবন হবে। ধরুন ঘুষকরা, এই আমাদের হুগলির ওই জায়গাটা, ওই আরামবাগের জায়গা, এখানে হবেই, কারণ ওখানে নদীর যে অবস্থা তাতে হবেই। ময়ূরাক্ষী হবেই। আমরা নিম্ন অববাহিকাতে থাকি, সেই জন্য আমাদের সমস্ত ধরনের এই যে প্রোগ্রামটা, এটাকে বলা হয়েছে
ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, তার মধ্যে এটাকে দেওয়া হয়েছে। অর্থাৎ ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল তো যাবেই, কিন্তু তার আগে বিপর্যয় মোকাবিলা দফতর এই প্রযুক্তির সাহায্যে তৈরি থাকতে পারে। মানে যেটাকে আমরা বলি প্রি ডিজাস্টার ম্যাপিং, একটা প্রি, একটা ডিউরিং, একটা পোস্টে আবার যে কত জায়গাতে জমিতে ধান নষ্ট হয়ে গেছে, এ হয়েছে, সেইটা 2000 সালের বন্যার সময়ও করা হয়েছিল। আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিভাগের যেটি স্টেট রিমোট সেন্সিং সেন্টার বা জিও ইনফরমেটিক্স অ্যান্ড রিমোট সেন্সিং সেল, যেটাতে আমি আর কি চিফ ছিলাম, তাতে এখনও পর্যন্ত সেই সব কাজ চলছে। এবং এটাকে ইসরো হেডকোয়ার্টার্স থেকে, মানে আমাদের মহাকাশ প্রযুক্তি সংস্থা যেটা, সেই হেডকোয়ার্টার্সের যে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার আছে, তার একটা ওই এনডিসি সেল আছে, যারা এই খবরগুলো নিয়ে তারা আমাদের কাছে খবরগুলো পাঠিয়ে দেয়। এবং এইগুলো আবার পরবর্তীকালে কমিশনারের কাছ থেকে আমাদের রিলিফ কমিশনারের কাছেও পাঠানো হয় এবং সেখান থেকে ডিস্ট্রিক্টে চলে যায়। সেই মতোই তৈরি থাকা উচিত প্রশাসনের, এই প্রযুক্তির সাহায্যে তৈরি থাকতে পারে প্রশাসন, আপনার বক্তব্য। আমরা আরো একটা বিষয়ে আসবো যেটা খুব গুরুত্বপূর্ণ, তা হলো বিভিন্ন ব্যারাজ থেকে যে জল ছাড়া হচ্ছে, সেই জল ছাড়ার বিষয়ে ডিভিসি থেকে ইতিমধ্যেই জল ছাড়া হয়েছে এবং ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ায় এখন পরিস্থিতি অনেকটাই সংকটজনক। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন যে জলাধারগুলি থেকে ডিভিসির সঙ্গে আলোচনা হয়েছে, না জানিয়ে জল ছাড়া হচ্ছে। ঝাড়খণ্ড থেকে ডিভিসি দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়া হচ্ছে, প্রচুর পরিমাণ জল ছাড়া হচ্ছে এবং তাতেই এই কবলিত, বন্যা কবলিত বা প্লাবন কবলিত এলাকাগুলির পরিস্থিতি আরও সংকটজনক হচ্ছে। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাসের সঙ্গে। জয়ন্ত, ইতিমধ্যে সন্ধেবেলাতেও আবারও ডিভিসি দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছেড়েছে, কি খবর রয়েছে? কারণ এই মুহূর্তে দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে 39,250 কিউসেক জল। কিন্তু এই 39,250 কিউসেক জলটা এমন কিছু নয় যেটা শুনতে 39,000 অন্য বছর যখন ছাড়ে, যখন বৃষ্টি হয় না, তখন কিন্তু এটা কিছুই নয়, মানে এতে কোনো প্লাবনের আশঙ্কা থাকে না। কিন্তু যেটা ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যে রাতের দিকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে, এটা বলা হয়েছে। যেমন সেরকম ভাবে এই নিম্ন দামোদর অঞ্চলে যেভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি এবং এই যে ব্যারেজের ছাড়া জল, যেটা উচ্চ দামোদর অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, পাঞ্চেত মাইথন থেকে যে জল এসে পৌঁছাচ্ছে দুর্গাপুর ব্যারেজে, যে জল ছাড়তে হচ্ছে, তাতে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে। কারণ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাসের সঙ্গে। একবার দেখে নেওয়া যাক আজকে গোটা দিনে যেভাবে জলাধারগুলো থেকে জল ছাড়া হয়েছে, তারপরে কি পরিস্থিতি এবং তার সেই সময় সেচ দপ্তরের পক্ষ থেকে সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও ডিভিসিকে চিঠি দিয়েছেন যাতে বেশি পরিমাণে জল না ছাড়া হয়। দেখে নেওয়া যাক। Rainfall is very much, but till now, only Jharkhand they have released some water. They don't inform us. That's why in some portion, 1-2 block, the under low level block, there are some problems. টানা বৃষ্টি সঙ্গে না জানিয়ে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া, যার জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারেজ থেকে ছাড়া জল গালুডি 2,63,463 কিউসেক, তারাফেনী 43,000 কিউসেক, মাইথন 2,000 কিউসেক, পাঞ্চেত 18,000 কিউসেক, দুর্গাপুর 34,400 কিউসেক, তিলপাড়া 2,752 কিউসেক, বইভরা 1,169 কিউসেক, দেউচা 1,162 কিউসেক। জল পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Again 24 hours, then some of the blocks will be. It is everywhere. But today I have also monitored the situation. জল না ছাড়ার জন্য ইতিমধ্যেই ডিভিসিকে চিঠি দিয়ে অনুরোধ করেছে সেচ দফতর। জল পরিস্থিতি নিয়ে সোমবার জেলা শাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতরও। জল জমা এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ। বিপর্যয় মোকাবিলা বাহিনীও তৈরি রয়েছে। জলে আটকে পড়া দুর্গতদের উদ্ধারে বোট। জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ছুটি বাতিল। প্রয়োজনীয় ওষুধ মজুতের নির্দেশ। সেচ দফতরের কন্ট্রোল রুম ও নবান্নের বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।
আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে। পার্থসারথীবাবু, একটা গুরুত্বপূর্ণ এই বিষয় যে বিভিন্ন সময়ে জলাধারগুলি থেকে যে জল ছাড়া হয় তার সঙ্গে রাজ্য সরকারের একটা মতানৈক্য দেখা দেয়। এখানে জল ছাড়াটা কি উপায়ান্তর না দেখে জল ছাড়া হয়, নাকি কোথাও জল না ছাড়লেও যেটা বলা হচ্ছে যে জল কম ছাড়লে পরে পরিস্থিতি এরকম অবস্থা হতো না, কি বলবেন? প্রত্যেকটা এই যে ব্যারেজ বলা হচ্ছে, ব্যারেজ আর ড্যাম দুটোর মধ্যে তফাৎ আছে। কেন, ড্যামের সঙ্গে একটা রিজার্ভার থাকে, আর ব্যারেজ হচ্ছে কিন্তু তার ডাউন স্ট্রিমে নিচের দিকে, নদীর নিচের দিকে, আর ড্যামটা রিজার্ভারটা উপর দিকে থাকে। ড্যাম থেকে জল তার ছাড়লে ব্যারেজ সেটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, সুতরাং ব্যারেজকে ছাড়তেই হবে। ব্যারেজ কোনো দিন জল জমিয়ে রাখবে না। এখন কথা হচ্ছে যে ড্যাম থেকে আমি যে জল ছাড়ছি, এইটা কিন্তু প্রত্যেকটা সময়ে আমি অনেক দিন থেকেই দেখছি কাগজ টাগজে যে অনেক সময় এরকম কনফ্লিক্ট হচ্ছে, কিন্তু আমাদের যেটা শিডিউল আছে তাতে কিন্তু প্রত্যেকটি ড্যাম থেকে জল ছাড়ার আগে এবং তাদের সম্বন্ধে ডিসকাশন হয় সেচ দপ্তরের প্রত্যেকটি অফিসের, মানে সেই নদীর যারা থাকবে। আর ড্যাম থেকে জল ছাড়ার প্রধান কারণ হচ্ছে আমার জলস্তর এই পর্যন্ত রাখতে পারবো, তারপরে আর পারবো না। এখন তারপরে যদি রেখে দেওয়া হয়, কোনো কারণে যদি সেইটা ভেঙে যায়, তাহলে পুরো ড্যামটা ভাঙলে কিন্তু একটা আলাদা ডিজাস্টার, ম্যাসাকার হয়ে যাবে। সেই জন্যে এই রিস্ক ড্যামের কর্তৃপক্ষ নিতে চায় না। প্রত্যেকটি ড্যামেই তো একজন করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থাকেন, তারা তাদের মোতাবেক কাজটা করেন। সেখানে তো আর আমি কিছু বলতে পারবো না, কোন প্রত্যেকটি ড্যামের যে যার নিজস্ব ক্ষমতা, ধারণ ক্ষমতা আছে। আর ব্যারেজের ক্ষেত্রে কোনো সময়ই জল আটকে রাখার কথা নয়, তাতে ব্যারেজের ক্ষতি হবে। সেই জন্য জল ছেড়ে দিতেই হবে। এই জন্য এটা ভেরি ডিস্টিংক্টলি ডিফারেন্ট ইস্যু। আমরা রিকোয়েস্ট করতে পারি সবসময় যে যতখানি, কিন্তু তাদের তো লিমিট বাঁধা আছে, একদম ম্যাথামেটিক্যালি করা আছে, এটা এখানে কিছু করার নেই। আপাতত শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। অবশ্যই নজর থাকবে আমাদের রাজ্যের এই প্লাবন পরিস্থিতির ওপর, এবং আপনারাও দেখতে থাকুন ইটিভি নিউজ বাংলা জেলার সাম্প্রতিক খবরাখবরের জন্য। সাদা কথা কালো কথা আজ এ পর্যন্তই। একটু পরেই দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান ধূমপান নিষেধ নিয়ে আসছে সমাদৃতা। সঙ্গে থাকুন দিনভর।